ইতিহাস বলছে কোন সরকার গঠনের এত দ্রুত এই সরকার বিরোধী মনোভাব কখনো দেখা যায়নি। কিন্তু সরকার জবে থেকে এসেছে মানুষকে একের পর এক হয়রানি করছে। হিন্দু মুসলমান ভাগাভাগির চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি দিদি লক্ষ্মী ভান্ডার নিয়ে এক ধরনের নাটক করে গেল। নেতা মন্ত্রী বউরা লক্ষ্মী ভান্ডার পায়, কোথায় নেতার বান্ধবী লক্ষ্মী ভান্ডার পায়, নেতার বান্ধবীর গদির তলা থেকে হাজার হাজার কোটি টাকা আপনার উদ্ধার হয়। এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে বললো হঠাৎ করে অন্নপূর্ণার টাকা দিতে হবে, তারা দৌড়ে লাইনে গেল, তাদের সেই লাইনে ধরিয়ে দেওয়া হলো আপনার 12 পাতার ফর্ম। কিসের জন্য? কি করেছে মানুষ? তিনি তার টাকা নিতে গেছে। আরে ভাই দেবেন না দেবেন বলে দেন, কিন্তু মানুষকে এইভাবে হয়রানি করার দরকার নেই। আমরা দেখতে পেয়েছি এই বিজেপির জন্য রাস্তায় রাস্তায় যারা ঘুরেছিলেন সব থেকে গরিব শ্রেণীর মানুষ, তারা আপনার খেটে খাওয়া মানুষ। আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকারের নির্লজ্জ কিছু পুলিশকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যাদের নামের পিছনে মোহাম্মদ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। একটাই উদ্দেশ্য, এই মুসলিম জাতিকে কলঙ্কিত করতে হবে, এই মুসলমানকে ঠেস মারতে হবে। বিজেপি তিনি ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে সরকার আসার পরেও আমরা দেখতে পাচ্ছি আজকে হিন্দু মুসলমান ভাগাভাগি করার চেষ্টা চলছে। যে চেষ্টা দিদি করে গেছেন তার ফল আমরা একের পর এক পাচ্ছি। আমরা ভেবেছিলাম ভালো শাসন আসবে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা দেখেছি দিদির আমলে বিভিন্ন চোর চাপটার নেতা যারা চুরি করে করে যারা বিড়ির পাতা খেতেন তারা বড় বড় গাড়ি চালায়, আর যাদের খাওয়া হতো না তারা অট্টালিকাতে বাস করছে। তাদের পিছনে পুলিশ দৌড়াচ্ছে খুব কম, ব্যক্তিগত বিনা কারণ ছাড়া। আর আজকে আমরা যখন আইএসএফ কোন পাড়াতে গিয়ে আমাদের বুথ মিটিং করছি, আমরা আমাদের সংগঠনকে বাড়াচ্ছি, এই সরকার আসার কয়েকদিনের মধ্যেই আমাদেরকে মৌলবাদী তকমা লাগানোর চেষ্টা করছে। তবে শুভেন্দু বাবু তুমি মনে করে রাখো, এই বাংলাতে 34 বছর সিপিএম আটকাতে পারেনি, এই বাংলায় দিল্লি চুরি করা সরকার 15 বছর আটকাতে পারেনি। আপনার মতো 2 টাকা সরকার দুদিনে বাংলার মানুষ উড়িয়ে দেবে। ক্ষমতা নেই আপনাকে রক্ষা করার। বাংলা বলছে সেটা, বাংলা বলছে। আপনি জবে থেকে সরকারে এসেছেন, বিভিন্ন স্টেশনে গরিব মানুষ দুমুঠো খাওয়ার জন্য, তার অন্ন জোগানোর জন্য ছোট ছোট দোকান করে তিনি রেখেছেন, সেখান থেকে উৎপন্ন করে তিনি খাচ্ছেন, খাওয়ার পরে তার বাচ্চা কাচ্চাগুলোকে মানুষ করছে। আর আপনি আসার সঙ্গে সঙ্গে তাদের দোকানগুলো ভেঙে দিচ্ছেন, একের পর এক তাদের দোকানগুলো তুলে দিচ্ছেন বিনা নোটিশে। কলকাতা হাইকোর্ট বারবার বলছে, তারপরেও আপনি শুনছেন না। আপনি গাড়জোয়ারি দেখাচ্ছেন, আপনি দেখাচ্ছেন নেতাগিরি। তবে শুভেন্দু বাবু মনে করে রাখো, আজকে যেভাবে টিএমসির নেতারা ছেড়ে একদিন বিজেপিতে যাচ্ছে, তুমিও বাবা টিএমসির নেতা ছিলে, এই সারদা কেলেঙ্কারিতে নাম তোমারও ছিল। তুমি বাঁচার জন্য ওই দাদা বাবুর হাত ধরে আজকে এই বাংলার মুখ্যমন্ত্রী হয়েছো। কাল যখন তোমার সরকার থাকবে না, যখন এদের নেই, এরা তোমার কাছে যাচ্ছে, সাদরে গ্রহণ করছে। আমরা আইএসএফ কিন্তু তোমাকে গ্রহণ করব না। এই জনগণের সঙ্গে অপব্যবহার করলে জনগণের মাঝখানে আপনাকে ছেড়ে দেওয়া হবে, যেভাবে আমরা করছি। কি করেছে মানুষ? একের পর এক দুর্নীতি। সরকার তো কয়েকদিন আগে এসছে, আপনারা আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষকে নিয়ে খেলা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এর আগের সরকার যেভাবে একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিল, বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে এখনো যুক্ত আমরা দেখতে পাইনি। তবে এখন থেকে তলে তলে খবর পাচ্ছি বিভিন্ন মন্ডল সভাপতিতে ভাগের গন্ডগোলে থানায় গিয়ে মেটাতে হচ্ছে। আর হঠাৎ করে দেখতে পাচ্ছি যাদের গায়ে তো উর্দি ছিল পুলিশ বাবু, আগে কথা বলতো একরকম, এখন কথা আরো টেনাস করে বেরোচ্ছে। এখন গেলে একটু কলার উঁচু করে বিজেপির সরকার না। তাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনার চাকরি টাকার বাবার টাকায় দোবায় নয়, আপনার মাইনেটা আপনার বাবার সম্পত্তি বিক্রি করার টাকা নয়, আপনার মাইনে আমাদের সম্পত্তির টাকা, ট্যাক্সের টাকা থেকে। তাই মনে রাখবেন, কোন সরকারের যদি দালালি করেন, এই সরকার কিন্তু 10 বছর 15 বছর পরিবর্তন হবে। আপনার গায়ের এই পোশাক থাকবে, তখন কিন্তু আমরা এই 5 টাকার কলমে আমাদের উকিল বাবু বসে আছে, তখন কিন্তু হিসেব পায়ে পায়ে বুঝে নেব। পাপ নিজের বাপকেও ছাড়ে না, এ কথা মনে রাখবেন। হঠাৎ করে দেখতে পাচ্ছি বিজেপির আবার নেতাদের নতুন করে চুলকুনি উঠেছে।
যেখানে কৃষি জমি, যেখানে বড় বড় কোনো কোম্পানি খোলা যায় না, যেখানে আপনার এয়ারপোর্ট করা যায় না, তার জন্য ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছিল। আর সেই প্রতিবাদের কণ্ঠ যখন বিধানসভায় বলেছে, তার জন্য ভাঙড়ে যখন এয়ারপোর্টটা সরিয়ে নেওয়া হয়েছে, কল্যাণীতে ধুধু ময়দান পড়ে আছে, সেখানে চলে গেছে। কিছু বিজেপির নেতা নেত্রী দেখতে চুলকে চুলকে লোককে খোঁচাচ্ছে আর নওশাদ ভাইয়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ লাভছে। তবে একটা কথা মনে রেখো, এই বাংলার দিদি বলেছিল আইএসএফ কে বাংলা থেকে মুছে দেবে। নওশাদ ভাইকে গ্রেফতার করে 42 দিন রেখেছিল, তারপরে আমাদেরকেও গ্রেফতার করেছিল নওশাদ ভাইয়ের সঙ্গে। একদিনের বেশি আটকাতে রাখতে পারিনি, হিটলারি করে। ওই শুভেন্দু বাবু, তুমি শুনে রাখো, ওই নওশাদ ভাইয়ের গায়ে হাত দিলে কোন আইনকে মান্যতা দিয়ে তোমাকেও ছেড়ে কথা বলবো না। এই বাংলায় প্রতিবাদী কণ্ঠ নওশাদ ভাইজান, তিনি আমাদের জানের জান। আর এই বাককে আটকাতে গেলে আইনি মাধ্যমে পারেন তো আটকান, না গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে আটকান, কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে যদি মিথ্যে কেস দিয়ে আটকানোর চেষ্টা করেন, এই বাংলার জনগণ কিন্তু চোখে চোখ রেখে নওশাদ ভাইকে বার করে নিয়ে রাস্তায় রেখে আন্দোলনে নামবে। আর যেভাবে দিদিকে বিসর্জন দেওয়া হয়েছে, আপনার সরকারকেও সেইভাবে বিসর্জন দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, হাড়োয়া বিধানসভা জিন্দাবাদ। হ্যালো, আজকে সভার সম্মানীয় সভাপতি ও মঞ্চ উপবিষ্ট আমাদের এই হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ভাই, সঙ্গে আমাদের দেগঙ্গা বিধানসভার প্রার্থী আমার মিন্টু বাবু, সঙ্গে আরও বিশিষ্টজন, সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল রেফারি এবং আমাদের বিখ্যাত একটি জায়গার প্রার্থী আমার প্রাণপ্রিয় ভাই, সকলকে ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলবো। কারা যেন বলেছিল আমিনপুর বাজারে আইএসএফ ঝান্ডা লাগাতে দেবে না, তারা কোথায় আছে? তো বাড়িতে। এই তো কয়েকদিন আগে বিধানসভা ভোটের ঠিক কয়েকদিন আগেই এই হাড়োয়া থেকে, এই আমিনপুর থেকে আমাদের ভাইয়েরা যখন ঝান্ডা নিয়ে একটি ডেপুটেশন দিতে এসেছিল এই থানাতে, তখন এখানকার গুন্ডা বাহিনী আমাদের মারতে মারতে থানার মধ্যে ঢুকিয়েছিল। আর আজকে আমরা এখানে ঝান্ডা নিয়ে এসেছি, ঝান্ডা নিয়ে আসেনি, আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আইএসএফ রাস্তায় দিনের পর দিন বেড়ে চলেছে। আমরা বলেছিলাম আমরা ছোট গাছ, যত কাটবে দিনের পর দিন বাড়বো, কিন্তু মরবো না। আর আপনারা ঘাস ফুল, যখন নিড়িয়ে পারবো না পোড়া মেরে দেব পুরো গোড়া থেকে শেষ। আজকে বাংলায় সেটাই করে দেখিয়েছে বাংলার মানুষ। আজকে ধিক্কার জানাতে হচ্ছে নিজের প্রতি। কোন বাংলায় বাস করছি আমরা, কোন দেশে বাস করছি আমরা? এই তো কিছুক্ষণ আগে, আজকে ভোর 7টার সময় দিল্লির বুকে অনশন করছিলেন আমাদের বিখ্যাত এক সায়েন্টিস্ট। তিনি দীর্ঘ 21 দিন ধরে তিনি অনশনে আছেন। মানুষের রাইট আছে, সংবিধান তার ন্যায্য অধিকার দিচ্ছে, তিনি সঠিকভাবে তার পাওনা বুঝে নেওয়ার জন্য তিনি আন্দোলন করতেই পারেন। তিনি 21 দিন ধরে যখন অনশন আছে, সেই অনশন মঞ্চ থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে আপনার দিল্লির বড় বড় নেতারা বসে থাকে। একবারও সেখানে যাওয়ার কথা মনে পড়লো না। আর যখন শিক্ষামন্ত্রী, এই অপদার্থ শিক্ষামন্ত্রীর জন্য ভারতবর্ষের সব থেকে বড় একটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষার মতো পরীক্ষার প্রশ্ন চুরি হয়ে গেল, তার নিয়ে যখন তিনি তার পদ থেকে অবসর হচ্ছে না, তিনি অনশনে বসেছেন। আর তার জোর করে এই চিটিংবাজ, এই ছাত্রা দিল্লি পুলিশকে দিয়ে অনশন ভাঙানোর জন্য দিল্লি হসপিটালে তাকে ভর্তি করা হচ্ছে। এই সেই ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষ থেকে কোন অংশে পিছিয়ে নাই বর্তমানের পশ্চিম বাংলা, যে বাংলায় দিনের পর দিন ধর্ষণ হয়েই চলেছে। এর আগে চোরেদের রানী দিদিমণি, তিনি দীর্ঘদিন ধরে এই দেশকে চালিয়েছেন, এই বাংলাকে চালিয়েছেন, তিনি ধর্ষণ বন্ধ করতে পারেনি। বাংলার মানুষ অনেক কষ্ট করে নতুন একটা সরকার নিয়ে এসছে। বাংলার মানুষ মনে করেছে হয়তো বাংলায় শান্তি ফিরে পাবে। আমরা দেখতে পেলাম না, মাত্র 2 মাসের মধ্যে আমার 11 বছর বোনকে 4 জন নৃশংসভাবে রেপ করে খুন করে মেরে দিল।
আর যখন আমার ছোট বোনটা নিতর দেহ ওই পানি থেকে উঠলো, তারপরে সেখানকার মানুষ দলে দলে ধর্ম মত নির্বিশেষে মাঠে নেমে আপনার একের পর এক প্রতিবাদ চালু করলো। তারপরে প্রশাসনের টনক নড়লো এবং 4 জনকে গ্রেপ্তার করলো। এ পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ করে দেখতে পেলাম ফিল্মি কায়দায় প্রধান আসামির মধ্যে যে সবসময় মুখ খুলছিলেন, কে কে ছিল, কোথায় হয়েছে, কি বৃত্তান্ত, তাকে হঠাৎ করে ইনকাউন্টার করে দেওয়া হলো। গ্রামের সাধারণ মানুষ সে তাকে ধরে নিয়ে আসছে, তখন সে পালায়নি। তার টোটো করে নিয়ে যাচ্ছে, তখন সে পালায়নি। রাত 12টার পরে পুলিশকে মনে পড়লো যেখানে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত দরকার, আর তখন নাকি আপনার ওই বন্দুক নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ইনকাউন্টার করলো। সেটা তদন্তর বিষয়, এটুকু তো মানা গেল। তারপরের কথা যেটা হচ্ছে, সেই আন্দোলন ছিল হিন্দু, সেই আন্দোলন ছিল খ্রিস্টান, সেই আন্দোলন ছিল মুসলমান। কিন্তু আজকে ফলতি বেলেঘাটা অঞ্চলের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আমাদের সিনিয়র লিডার আছে, তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। 2021 থেকে 2026 তার মধ্যে আমরা আজকে এই প্রথম প্রোগ্রাম আমিনপুরের বুকে করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় আমাদের খুশি এবং আনন্দের বিষয়। 2000 লোকসভা নির্বাচনের সময় আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম এই মেহেদী হাসান এখানে আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। তো এখানে আমরা সেদিনকে দাঁড়িয়েছিলাম, আমাদের কিছু কর্মী আহত হয় এবং হাত পা ভেঙে দেয় এই মেহেদী হাসান আমাদের এই মোড়ে। এরপরে মেহেদী হাসান এটাও করে থামতে হয়নি। 2023-এ আমরা নির্বাচনে নমিনেশন ফাইল জমা করতে যাই, সেখানেও আমাদেরকে বাস আটকিয়ে আমাদেরকে বেধড়ক মারধর করে, কিন্তু আমরা আন্দোলন থামাইনি। আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমরা আন্দোলন জারি রেখেছি। হুমকি ধুমকি দেখে এই মেহেদী হাসান, নজিবুর রহমান আমাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না। এই মেহেদী হাসান আমিনপুরের বুকে পার্টি অফিস খুলে রেখেছে, যার কিছুই ছিল না। সে সন্ধ্যার 7টার পরে এই মেহেদী হাসান আমিনপুরি বুকে তোলাবাজি করেছে, বসে 7টার পরে সাধারণ মানুষের হক বিচার, সাধারণ মানুষের হক বিচার এই মেহেদী হাসান করায়নি। লোকে একের পর এক লোক গিয়েছে, আর তাদের অর্থের বিনিময়ে এই মেহেদী হাসান এই অপকণ্ড চালিয়ে গেছে। তাই মেহেদী হাসানকে বলবো, আপনি যতই আমাদেরকে আটকিয়েছ, আমাদের কিন্তু আটকাতে পারোনি। তাই আগামী দিন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদের তো তৃণমূলের জামটা লাগানোর লোক নেই, আগামী দিন থাকবেও না। তাই আপনারা আর বেশি বাড়াবাড়ি করবেন না, যেটুকু করেছো ওইটুকুই থাক। আপনার প্রতি এখন ডিম আমরা ছুড়িনি, কেননা আইন আমরা হাতে তুলে নেব না, কেননা নওশাদ সিদ্দিকী আমাদের এই আদর্শ শেখায়নি। তাই আমরা যদি সবটাই যদি গণমার হয় আর গণরস হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। তাই আমরা সেই দিকে লক্ষ্য রেখে মানুষের আশ্বাস দিচ্ছি যে আপনারা যত সমস্যার সম্মুখীন হন না কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে আসবেন, আপনাদের সুবিচার আমরা পাইয়ে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আর